ওয়েলকাম টু আওয়ার চ্যানেল LeoJony। আপনাদের সঙ্গে আছে আমি লিও এবং আমি জনি। ফরেন কারেন্সি এই অধ্যায়টা আপনারা পাবেন BBA অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4th ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 6-এ এবং MBA মাস্টার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে চ্যাপ্টার 5.3-তে। এখন প্রশ্ন হলো ফরেন কারেন্সি কী? চলুন একটু গল্পের সাহায্যে বোঝা যাক। ধরুন মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই মে 1 তারিখে তারা একটা লেনদেন করতে চায়। মিস্টার এক্স উনি কিছু আনারস কিনতে চান। মিস্টার এক্স আমেরিকা থাকেন এবং মিস্টার ওয়াই বাংলাদেশে থাকেন। সো মিস্টার ওয়াই বললেন প্রত্যেক কেজি দাম 80 টাকা। মিস্টার এক্স বললেন 1000 কেজি পণ্য আমি কিনবো, তাহলে 1000 পণ্যের দাম 80 টাকা করে হবে 80,000 টাকা। সমস্যা হলো মিস্টার এক্স কিন্তু আমেরিকায় থাকে, ওনার দেশে চলে ডলার, কিন্তু ওয়াই উনি তো বাংলাদেশে, ওনার দেশে চলে টাকা। তাহলে মিস্টার এক্স বাজারে খোঁজ নিয়ে জানতে পারলো ওনার দেশের $1 সমান বাংলাদেশের 80 টাকা। তার মানে মিস্টার ওয়াইকে উনি $1000 দিলেই মিস্টার ওয়াই 80,000 টাকা পেয়ে যাবে। মিস্টার এক্স চিন্তা করতেছেন, ওকে আমি মেয়ের 1 তারিখে পণ্য কিনলাম, আমি 2 মাস পরে টাকাটা শোধ করে দেব। তার মানে জুলাইয়ের 1 তারিখে সেই টাকাটা শোধ করবে। সেই কাঙ্ক্ষিত দিন জুলাইয়ের 1 তারিখ যখন উপস্থিত, তখন মিস্টার এক্স মিস্টার ওয়াইকে টাকা দিতে যেয়ে দেখে একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো বাংলাদেশে $1 এখন 100 টাকা। তার মানে মিস্টার এক্সকে এখন আর 80,000 টাকা পরিশোধ করতে $1,000 দেওয়া লাগবে না, লাগবে $800। তার মানে $200 লাভ। কীভাবে এই লাভটি হলো? কারণ বৈদেশিক মুদ্রার মান বাংলাদেশে বেড়ে গেছে, তাই $200 মিস্টার এক্সের লাভ হয়েছে। একেই বলা হয় ফরেন কারেন্সি। এই প্রভাবটাই আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের মূল করণীয় বিষয় হলো জাবেদা। ক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো আমাদের লাগবে সেগুলো হলো, পণ্য ক্রয় করা হলে জাবেদা হবে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। যদি বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে, আর জাবেদা হবে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। আর বৈদেশিক মুদ্রার মান যদি কমে যায় সেক্ষেত্রে আপনার লাভ হবে, পাওনাদারের ক্ষেত্রে জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন, ক্রেডিট। এবং মেয়াদ শেষে যখন পাওনাদারকে আপনি টাকা দিয়ে আপনার টাকাটা পরিশোধ করবেন তখন জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ইউনিট, ক্রেডিট। এবার আসুন বিক্রয় সংক্রান্ত জাবেদা। বিক্রয় সংক্রান্ত জাবেদার প্রথমটি হলো পণ্য বিক্রয়ের জন্য জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সেলস ক্রেডিট। বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে লাভ হলে সেক্ষেত্রে জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন, ক্রেডিট। আর বৈদেশিক মুদ্রার মান বৃদ্ধিতে ক্ষতি হলে জাবেদা হবে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। শেষ পর্যন্ত মেয়াদ শেষে দেনাদারের কাছ থেকে যখন টাকা পাওয়া যাবে তখন জাবেদা হবে ফরেন কারেন্সি ইউনিট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। আরেকটি জাবেদা বাড়তি যেটা আপনাকে শিখতে হবে অধ্যায়ে, ব্রোকারের সঙ্গে অনেক সময় ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের একটা কন্ট্রাক্ট করা হয়। অর্থাৎ আপনি যখন বৈদেশিক মুদ্রাটা পাবেন সেটা আপনি সরাসরি একটা ব্রোকারের কাছে জমা দিয়ে তার কাছ থেকে আপনি ডলার সংগ্রহ করে নেবেন। সেই ক্ষেত্রে যে জাবেদাটা দিতে হয় সেটি হলো ডলার রিসিভেবল ফ্রম এক্সচেঞ্জ ব্রোকার ডেবিট, ফরেন কারেন্সি পেয়েবল টু এক্সচেঞ্জ ব্রোকার ক্রেডিট। এই 5টি বিক্রয় সংক্রান্ত জাবেদা মনে রাখলেই চলবে। ওদিকে ক্রয় সংক্রান্ত 4টি জাবেদা আর বিক্রয় সংক্রান্ত এই 5টি জাবেদা, মোট এই 9টি জাবেদাই এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। আসুন কয়েকটি অঙ্কের সাহায্যে আমরা জাবেদাগুলো শিখে নিই। দেখুন প্রবলেম 1, হ্যারিস হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস। হ্যারিস তার নিচের লেনদেনগুলো দেওয়া আছে। 1 নম্বর, অন May 1 হ্যারিস পারচেজ পার্স ফ্রম জাপানিজ কোম্পানি ফর এন $, ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ টাকা of $8,400 to be paid on June 20. The exchange rate were May 1 yen সমান $0.0070, June 20 1 yen সমান $0.0075। অর্থাৎ হ্যারিস জাপানের কোম্পানির কাছ থেকে US ভ্যালু বা আমেরিকান ডলারের সমমূল্য $8,400 কিছু প্রোডাক্ট ক্রয় করেছে, যে টাকাটা সে জুনের 20 তারিখে পরিশোধ করবে। মে 1 তারিখে যেদিন সে ক্রয় করেছে সেদিন 1 ইয়েন সমান $0.0070 ছিল। জুনের 20 তারিখ যেদিন সে পরিশোধ করবে সেদিন সেই 1 ইয়েনের মূল্যই
দাঁড়িয়েছে 0.0070। অন্যদিকে 2 নম্বরে বলা আছে অন জুলাই 1 হ্যারিস সোল্ড প্রোডাক্ট টু ব্রাজিলিয়ান কাস্টমার ফর এন US ডলার ইকুইভ্যালেন্ট অফ 10,000। অন্যদিকে হ্যারিস ব্রাজিলের কাস্টমারের কাছে আমেরিকান ডলারের সমমূল্য $10,000 প্রোডাক্ট বিক্রি করেছে, যা আগস্টের 10 তারিখে সে পাবে। ব্রাজিল লোকাল কারেন্সি ইন রিয়েল, ব্রাজিলের লোকাল কারেন্সি কিন্তু রিয়েলে। দ্য এক্সচেঞ্জ রেট ওয়াস, এবং এক্সচেঞ্জ রেটগুলো হলো জুলাইয়ের 1 তারিখে 1 রিয়েল সমান সমান ডলার 0.20, আগস্টের 10 তারিখে 1 রিয়েল সমান সমান ডলার 0.22। রিকোয়ার 1, অ্যাজুম দ্যাট দ্য টু ট্রানজ্যাকশনস আর ডিনোমিনেটেড ইন US ডলার। ধরে নেন এই যে দুইটি লেনদেন, একটি জাপানের কোম্পানির কাছে একটি ব্রাজিলের কোম্পানির কাছে, উভয় লেনদেনই আমেরিকান ডলারে সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ ধরেন সকল দেশই আমেরিকান ডলার ব্যবহার করে। প্রিপেয়ার এন্ট্রি রিকোয়ার ফর দ্য ডেট অফ দ্য ট্রানজ্যাকশনস অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন US ডলার। তাহলে এই লেনদেনগুলো তাদের যে হিসাবভুক্ত করার সে তারিখ অনুসারে হিসাবভুক্ত করেন এবং আমেরিকান ডলারে পরিশোধ করারও জাবেদা দেন। একটা কথা বলে রাখি, যদি সকল দেশই একই মুদ্রা ব্যবহার করে তাহলে কিন্তু আর বৈদেশিক মুদ্রা হলো না। ফর এক্সাম্পল ধরেন আপনি বাসার নিচে যেয়ে একটা চায়ের দোকানে যেয়ে 10 টাকা দিয়ে বা 5 টাকা দিয়ে চা খেলেন। এখন আপনি ওনাকে যে 5 টাকা দিলেন, এই 5 টাকার মূল্য আপনার কাছেও 5 টাকা, ওনার কাছেও 5 টাকা। এখানে কিন্তু মূল্যের কোনো চেঞ্জ নেই, অতএব এখানে বৈদেশিক মুদ্রার কোনো প্রভাব কিন্তু হবে না। একই রকম এখানে যদি সকল দেশই US মুদ্রা ব্যবহার করে তাহলে আর এখানে কোনো ফরেন কারেন্সির প্রভাব কিন্তু হবে না। এই জন্য রিকোয়ার এ যখন আমরা করব দেখবেন একটা সাধারণ জাবেদা হবে, এখানে কোনো ফরেন কারেন্সির প্রভাব দেখবেন না। রিকোয়ার বিতে বলতেছে অ্যাজুম দ্যাট দ্য টু ট্রানজ্যাকশন আর ডিনোমিনেটেড ইন অ্যাপ্লিকেবল লোকাল কারেন্সি ইউনিট ফর দ্য ফরেন এন্টিটিস। ধরে নেন যে উভয় দেশই তারা তাদের বৈদেশিক মুদ্রায় লেনদেনগুলো সম্পন্ন করে। অর্থাৎ বৈদেশিক মুদ্রা বলতে আমি বোঝাচ্ছি তাদের লোকাল যে কারেন্সি, মানে জাপানিজ কোম্পানি ইয়েন দ্বারা পরিশোধ করে আর ব্রাজিলিয়ান কোম্পানি তারা রিয়েল দ্বারা পরিশোধ করবে। সেই ক্ষেত্রে prepare the entry required for the date of the transactions and their settlement in local currency unit in Japanese company yen and Brazilian customer real। তাহলে এই যে জাপানের কাস্টমার যার কাছে আপনি পণ্য ক্রয় করছেন তাকে তো আপনার এবার ইয়েন দিয়ে পরিশোধ করতে হবে, আর ব্রাজিলের কাস্টমার যার কাছে আপনি বিক্রি করছেন সে তো আপনাকে রিয়েল দিয়ে পরিশোধ করবে। অতএব এই লেনদেনগুলো হিসাবভুক্ত করার জন্য জাবেদা দেন। রিকোয়ারমেন্ট বিতে কিন্তু এবার আপনার ফরেন কারেন্সি প্রভাব আছে, কারণ এটা লোকাল কারেন্সি দ্বারা সম্পূর্ণ হচ্ছে। তাহলে আসুন আমরা এটার সলভটা দেখে নিই। দেখুন 1 নম্বর ঘটনার সমাধান আমরা করতেছি। যেহেতু এখানে সকল লেনদেনই আমেরিকান ডলারে হচ্ছে, অতএব এটা সাধারণ জাবেদা হবে। হ্যারিস কোম্পানির কাছ থেকে মের 1 তারিখে আপনি পণ্য ক্রয় করেছেন 8,400 আমেরিকান ডলারের সমমূল্য, অতএব জাবেদা হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট $8,400 $8,400, এবং জুনের 20 তারিখে টাকা দেবেন $8,400, অতএব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে কোনো ফরেন কারেন্সি হয়নি, কারণ উভয় দেশই তারা আমেরিকান ডলার ব্যবহার করেন। এবার দেখুন 2 নম্বর, আপনি ব্রাজিলিয়ান কাস্টমার কাছে পণ্য বিক্রি করেছিলেন জুলাইয়ের 1 তারিখে, অতএব এবার জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট সেলস ক্রেডিট $10,000, এবং আপনি আগস্টের 10 তারিখে সেই টাকাটা পাচ্ছেন, জাবেদা হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে কোনো ফরেন কারেন্সি হয়নি, কারণ সকল দেশই একই দেশীয় মুদ্রা US ডলার ব্যবহার করে। যদি লোকাল কারেন্সি ইউজ করতো তাহলে কিন্তু এখানে ফরেন কারেন্সি প্রভাব হতো। আসুন এবার রিকোয়ারমেন্ট বি দেখি। রিকোয়ারমেন্ট বিতে দেখতে পাচ্ছি উভয় দেশ তাদের অ্যাপ্লিকেবল লোকাল কারেন্সি বা তাদের বৈদেশিক মুদ্রা ব্যবহার করে। সেই ক্ষেত্রে মের 1 তারিখে যখন হ্যারিস কোম্পানি পণ্য ক্রয় করেছে তখন উনি জাবেদা দেবেন পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এবং হ্যারিস যেহেতু আমেরিকান ডলারে ওনার লেনদেনগুলো হিসাবভুক্ত করেন তাই উনি লিখবেন আমেরিকান ডলারে 8,400। তবে আমরা ওই তারিখে কত ফরেন কারেন্সি দিয়ে পণ্য ক্রয় করলাম সেটা আমরা একটু বের করে রাখতে চাই। কীভাবে বের করব? দেখেন $8,400 ভাগ 0.0070, কারণ বলা আছে 1 ইয়েন সমান সমান $0.0070। তার মানে 12 লক্ষ ইয়েনের আমরা পণ্য ক্রয় করেছি মের 1 তারিখে। এই 12 লক্ষ ইয়েন কিন্তু আমার জুনের 20 তারিখে দিতে হবে। জুনের 20 তারিখে দেখেন এই তারিখে কিন্তু ইয়েনের মূল্য বেড়ে গেছে। তার মানে কি, আমার যে ডলার দেওয়ার কথা সেখান থেকে কিছু ডলার বাড়তি দিতে হবে, যেহেতু রেট বেড়ে গেছে।
তাইলে আমার কত টাকা বাড়তি দিতে হবে? দেখেন এখন 0.0075 আছে, আগে ছিল 0.0070 ইন্টু 12 লক্ষ ইয়েন, তাতে আমার $600 বাড়তি দেওয়া লাগতেছে। অতএব 600 ইয়েন আমার এখন বাড়তি দিতে হবে, এটা আমার লস। জাবেদা হবে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবার জুনে 20 তারিখে আমি টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইয়েন দিয়ে দিচ্ছি, জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। আমি জুনের 20 তারিখে আমার রেট ছিল 0.0075 ইন্টু 12 লক্ষ ইয়েন, তাতে আসে $9,000 ওনাকে দিয়ে দিলাম। প্রথম ঘটনা শেষ। এবার দেখুন 2 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনায় হ্যারিস কোম্পানি কিন্তু ব্রাজিলিয়ান কাস্টমার কাছে $10,000 সমমূল্যে পণ্য বিক্রি করেছিল জুলাইয়ের 1 তারিখে। অতএব জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এখন ব্রাজিলিয়ান কাস্টমার তো উনি ওনার দেশীয় মুদ্রা দ্বারা আমাকে এই $10,000 পরিশোধ করবে। তাহলে আমার জানা দরকার কত ব্রাজিলিয়ান রিয়েল আমাকে দেবে। দেখেন যেই তারিখে বিক্রি করেছি সেই তারিখে রেট হলো $0.02। অতএব 10,000কে $0.02 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 50,000 ব্রাজিলিয়ান রিয়েল, অর্থাৎ ব্রাজিলের 50,000 রিয়েল দ্বারা সে আমাকে এই $10,000 পরিশোধ করবে। এখন আগস্টের 10 তারিখ যে তারিখে টাকা আমরা পাবো সেই তারিখে দেখেন রিয়েলের মূল্য কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ আগে ছিল 0.20, এখন হয়ে গেছে 0.22। তার মানে আমি ওই $50,000 পাবো, কিন্তু ওইটা যদি বাজারে ভাঙাই তাহলে আমি কিছু বাড়তি টাকা পাবো। সে বাড়তি টাকার পরিমাণ কত? ওই যে দেখেন $1,000। তার মানে এই $1,000 আমার বাড়তি লাভ। জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন গেইন ক্রেডিট। এবার আগস্টের 10 তারিখ টাকা পেয়ে যাব, তাহলে জাবেদা হবে ফরেন কারেন্সি ইউনিট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রেটটা কত হবে? সর্বশেষ রেট অনুসারে 0.22 ইন্টু 50,000 ব্রাজিলিয়ান রিয়েল ইজ ইকুয়াল টু 11,000, অথবা ওই $10,000 প্লাস গেইন $1,000 করলেও আপনি $11,000 পাবেন। আসুন আরেকটি অঙ্ক দেখি। প্রবলেম 2, on December 1, 2013, Rooney imports a US company purchased clocks from Switzerland for for 15,000 francs SFR to be paid on January 15, 2014. Rooney's fiscal year ended December 31st and its report currency in US dollar. The exchange rate on December 1, 2013, 1 SFR is equal to $0.70. December 31st, 2013, 1 SFR is equal to 0.66. And January 15, 2014, 1 SFR is equal to 0.68. Require A, in which currency is the transaction denominated? Require B, prepare journal entry for Rooney to record the purchase, the adjustment on December 31st and the settlement. Require A, দেখুন আমাদের সমস্ত লেনদেনগুলো কিন্তু সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কস দ্বারা পরিশোধ হবে, তাই আমরা লিখেছি দ্য টু ট্রানজ্যাকশনস আর ডিনোমিনেটেড ইন সুইস ফ্র্যাঙ্কস। সুইজারল্যান্ডের মুদ্রাকে সুইস ফ্র্যাঙ্কস নামে বলা হচ্ছে। রিকোয়ারমেন্ট বি, দেখেন আমরা 2013-তে ডিসেম্বর 1 তারিখে পণ্য ক্রয় করেছিলাম, তাহলে যাবে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন এখানে দেওয়া আছে 15,000 ফ্র্যাঙ্ক SFR, তাহলে 15,000 ইন্টু $1 সমান 0.70 গুণ করলে পাওয়া যাচ্ছে $10,500। এবার আমাদের যেহেতু হিসাব বন্ধ হয় ডিসেম্বর 31-এ, তাই আমাদের একটা সমন্বয় দিতে হবে। ডিসেম্বর 31-এ আমাদের রেট আছে দেখেন 0.66, অর্থাৎ কিছু গেইন হয়ে গেছে, কারণ পাওনাদারকে টাকা দেওয়ার সময় যদি রেট কমে যায় তাহলে কিন্তু লাভ হয়, হ্যাঁ, কারণ আমার টাকা কম দিতে হবে। সো সেই তারিখে আমার লাভ হচ্ছে 0.70 রেট থেকে 0.66 রেট মাইনাস করে ইন্টু 15,000, তাতে আমার $600 গেইন আছে। এবার 2014 ডিসেম্বর যেদিন আমি টাকা দেবো সেদিন দেখেন রেট কিন্তু একটু বেড়ে গেছে, সেদিন 0.68 বেড়ে গেছে, অর্থাৎ 0.66 থেকে 68 যে বেড়ে গেল, এইটুকের জন্য আমার এখন জাবেদা দিতে হচ্ছে এবং আমার লস হয়েছে $300। তাহলে জাবেদা হবে ফরেন কারেন্সি লস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এবং জানুয়ারি 15 তারিখে টাকা দিয়ে দেবো, সেক্ষেত্রে জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি আরও কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মিরপুরে আমি থাকি, আমাকে ফোন দিতে পারেন।
এবং যদি আমাদের অঙ্কগুলো আপনার ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো পরীক্ষা দেন, সৎভাবে পরীক্ষা দেন।